ষষ্ঠী পূজার মধ্য দিয়ে 5 দিনের শারদীয় দুর্গোৎসব শুরু। মন্দিরে মন্দিরে ভক্ত পূজারীদের ভিড়। অপরাধ করে পার পেয়ে যাওয়ার সংস্কৃতির কারণে বাড়ছে ক্ষমতাসীনদের অপরাধ প্রবণতা। অশুভ লক্ষণ হিসেবে দেখছেন সমাজবিজ্ঞানীরা। আইনের শাসন নিয়ে প্রশ্ন। প্রতিদিনই বিভিন্ন দেশ থেকে সমুদ্র সৈকত কক্সবাজারে আসছেন পর্যটকরা। নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা জানালো পুলিশ। ইন্টারনেট ব্যান্ডউইথের দাম কমালেও সুফল পাচ্ছেন না সাধারণ গ্রাহকরা। শর্তই বাধা বলছে সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো। এবং ভোলার মনপুরার মানুষকে আলো দেখাবে সোলার মিনি গ্রিড বিদ্যুৎ কেন্দ্র। গড়ে উঠবে শিল্প কারখানা, জীবনমান উন্নয়নের আশা। ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। তাই সকাল থেকেই ঢাকা সহ সারা দেশের মন্দিরে মন্দিরে উৎসব আনন্দে ভিড় করেন ভক্তরা। রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে সকাল 8:30 থেকে 10টা পর্যন্ত অনুষ্ঠিত হয় বিহিত পূজা। এর আগে সকাল থেকেই মন্দিরগুলোতে পুরোহিতরা ব্যস্ত ছিলেন পূজার বিভিন্ন উপকরণ সাজাতে। দেবী দুর্গা এবার মর্তে এসেছেন ঘোড়ায় চড়ে এবং যাবেন দোলায় চড়ে। এর আগে গতকাল সন্ধ্যায় ঢাকের বোল, কাঁসার ঘণ্টা, শাঁখের ধ্বনিতে বোধন উদযাপন করেন সনাতন ধর্মাবলম্বীরা। এদিকে দুর্গাপূজা উপলক্ষে রাজধানী ঢাকা সহ সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মা যেন আমাদের সবার মঙ্গল করেন, ভালো করেন, সবাইকে সুস্থ রাখেন। মা যেন আমাদের সবার মাঝে অশুভ শক্তিকে দূর করে শুভ শক্তি বিরাজ করেন। দুঃখ দুর্দশা, চলার পথের বাধা বিপত্তি, রোগ শোক সবকিছু অতিক্রম করে সবাই যেন শান্তিতে ভালোভাবে আমাদের এই জন্মভূমিতে থাকতে পারে, এটাই কামনা মায়ের কাছে। এদিকে কল্পারম্ভের মধ্য দিয়ে সিলেটে শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। সকালে শহরের রামকৃষ্ণ মিশনে শুরু হয় দেবীর আরাধনা। দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্ত জড়ো হন মন্দির প্রাঙ্গণে। মন্ত্রপাঠ আর উলুধ্বনিতে মুখর হয়ে ওঠে মন্দির। মঙ্গলময় জীবন আর সুখ শান্তি লাভের আশায় ভক্তরা প্রার্থনা করেন দেবীর কাছে। একই সঙ্গে শাঁখ বাজিয়ে প্রদীপ জ্বালিয়ে দেবীর আগমনকে স্বাগত জানানো হয়। সন্ধ্যায় চক্ষুদানের মাধ্যমে দেবীকে প্রতিমায় প্রাণ প্রতিষ্ঠা করা হয়। আজকে থেকেই তো পূজা শুরু হলো। মা দুর্গার আমরা আরাধনা করব। 4 দিন ব্যাপী আমরা সেই পূজা চলবে। আর আমরা মায়ের আরাধনা করব। আর একই সাথে পূজার সাথে সাথে আমরা দেশ এবং জাতির মঙ্গল কামনা করছি। সবার যেন ভালো বুদ্ধি দেন, সুবুদ্ধি দেন, যাতে আমরা অনেক ভালো কিছু করতে পারি। আর সর্বোপরি তো এটাই যে দেশের জন্য ভালো কিছু। অপরাধ করে প্রভাবশালী ব্যক্তিদের পার পেয়ে যাওয়ার সংস্কৃতি বন্ধ না হওয়ায় বাড়ছে ক্ষমতাসীন ব্যক্তি কিংবা তাদের স্বজনদের নানামুখী অপরাধ। এমন মত সমাজবিজ্ঞানী ও গবেষকদের। এক্ষেত্রে সরকারকে জিরো টলারেন্স নীতি অনুসরণের পরামর্শ দিয়েছেন তারা। তাফসির বাবুর রিপোর্ট। গত 12 অক্টোবর গুলশানের রাস্তায় 16 বছর বয়সী এক কিশোরের বেপরোয়া গাড়ি চালানোর কারণে গুরুতর আহত হয় রিকশা চালক সহ 3 জন। পরে পুলিশ গাড়িটি আটক করলেও গাড়ি চালক সাবেক এমপির ভাতিজাকে নিরাপদে রেখে আসে তার বাসায়। চলতি বছরই আওয়ামী লীগের এক নারী সংসদ সদস্যের ছেলে গভীর রাতে রাস্তায় বেপরোয়া গুলি চালালে মারা যায় 2 জন। সবশেষ গাইবান্ধায় সরকার দলের এক সংসদ সদস্যের গুলিতে আহত হয় এক শিশু। প্রভাবশালী ব্যক্তি কিংবা তাদের স্বজনদের এ ধরনের অপরাধ প্রবণতাকে সমাজের জন্য অশুভ লক্ষণ হিসেবে দেখছেন সমাজবিজ্ঞানী ও গবেষকরা। ওই ছেলেকে তো 90 লক্ষ টাকা গাড়ি একটা বাঙালি দিতে পারে, তুমি ভাবতে পারো সে বাঙালির কত টাকা আছে। তো এগুলো হচ্ছে আমাদের সমাজের অবক্ষয়। ওই যে নৈতিক শিক্ষা আমরা পাইনি বলে ধরাকে সরা জ্ঞান করি, সেই কারণে পিস্তল দিয়ে সাধারণ মানুষকেও মেরে ফেলছে। কোনো এটা যেন একটা কাউবয় ছায়া ছবি দেখছি, এগুলো তো হওয়ার কথা না। সংশ্লিষ্টরা বলছেন এতে করে যেমন আইনের শাসন নিয়ে প্রশ্ন উঠবে, তেমনি আস্থাহীনতা বাড়বে মানুষের মধ্যে। যে বেপরোয়া একটা ভাব যে আমি ক্ষমতার সাথে আছি, যা ইচ্ছা খুশি তাই করব এবং এখানে আইনের শাসনের আমি ঊর্ধ্বে অনেকটা, এই সামাজিক মনস্তত্ত্বটা অত্যন্ত চিন্তার বিষয়। তো এখানে আইনের শাসনের একটা উপর এক ধরনের প্রশ্নবোধক চিহ্ন চলে আসতে পারে। আর সমস্যা উত্তরণে অপরাধীর পরিচয় নয়, অপরাধ বিবেচনায় আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। আইন আছে, তার প্রয়োগ নেই বলে মানুষ এইসব অন্যায় করতে সাহস পাচ্ছে, জানে যে আমি এমপি, আমার কিচ্ছু হবে না। যারা আরো উঁচু পর্যায়ে আছেন
তাদের অত্যন্ত শক্ত সিগন্যাল দেওয়া দরকার যে এগুলো কোনো মতেই গ্রহণযোগ্য নয়। তারা মনে করেন নাগরিক সচেতনতা বাড়লে এরকম অপরাধ প্রবণতা কমে আসবে। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। ঢাকা ও রংপুরে বিদেশি নাগরিক খুনের ঘটনায় কোনো প্রভাব পড়েনি পর্যটন শহর কক্সবাজারে। প্রতিদিনই বিভিন্ন দেশ থেকে আসছেন পর্যটক, আর পর্যটক সহ সেখানে বসবাসকারী বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার শতাধিক বিদেশি নাগরিকও স্বচ্ছন্দেই চলাফেরা করছেন। এদিকে তাদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার, আর এখানে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের পর সবচেয়ে বেশি বিদেশি নাগরিক কর্মরত রয়েছেন। সম্প্রতি ঘটে যাওয়া 2 বিদেশি নাগরিক খুনের ঘটনায় কক্সবাজারে বিদেশি পর্যটক আসা নিয়েছিল শঙ্কা, কিন্তু তার কোনো প্রভাব পড়েনি। পুলিশ ও জেলা প্রশাসনের সমন্বয়ে সার্বক্ষণিক বিদেশিদের নিরাপত্তা দেয়া হচ্ছে। এতে সন্তুষ্ট বিদেশি পর্যটক ও পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। I just feel like here in Cox's Bazar compared to Dhaka, there's so much more to do. The people are friendlier. Cox's Bazar I feel is a nice place, safe, and have so many places to you can enjoy. আমরা স্বাভাবিকভাবে গেস্ট পাচ্ছি, বিদেশি গেস্টরা আসতেছে থাকতেছে। পূজা উপলক্ষেও আমরা অনেক বিদেশি পর্যটকের বুকিং পাচ্ছি। আন্তর্জাতিক দাতা সংস্থার শতাধিক বিদেশি নিরাপত্তায় সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানালেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থার এই কর্মকর্তা। কোনো কাজে কক্সবাজার শহরের বাইরে যাওয়ার ব্যাপার থাকে, তারা বলেছেন যে যদি কোনো রকম নিরাপত্তা বাহিনী প্রয়োজন হয়, নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা দরকার হয়, ওনারা করবেন। বিদেশি নাগরিক ও পর্যটকদের নিরাপত্তায় যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় টুরিস্ট পুলিশ। হোটেলগুলোর সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখতেছি। এছাড়া আমাদের সিভিল টিম বিচ এরিয়াতে যাতে কোনো রকম দুর্ঘটনার শিকার না হয় তারা এর জন্য থাকতেছে তাদের সাথে। হোটেল মালিকদের দেয়া তথ্য মতে গত বছরের তুলনায় এবার কক্সবাজারে বিদেশি পর্যটকের আগমন বেড়েছে 30%। গত 1 মাসে বিদেশি পর্যটক এসেছেন 5 শতাধিক। সময় সংবাদ, কক্সবাজার। সময় সংবাদে আরও থাকছে, দেশের জনপ্রিয়তা বাড়ছে শরিয়াহ ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থার, গ্রাহক সেবা থেকে শুরু করে মুনাফা বন্টনেও এগিয়ে এ ধরনের ব্যাংকিং। এবং কন্টেইনার ডেলিভারিতে কোরবানির ঈদের ধকল কাটিয়ে উঠতে পারেনি চট্টগ্রাম বন্দর, দুর্ভোগে আমদানি রপ্তানির সঙ্গে সম্পৃক্তরা। তাই তো সবাই বলে শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে চলছে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠক। সকাল 10টায় সচিবালয়ে এই বৈঠক শুরু হয়। এতে যোগ দিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী সহ মন্ত্রিসভার সদস্যগণ। আজকের বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেন ভূঁইয়ার ব্রিফ করার কথা রয়েছে। প্রতিষ্ঠার পর থেকেই দেশে জনপ্রিয়তা বাড়ছে শরিয়া ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থার। গ্রাহক সেবা থেকে শুরু করে মুনাফা বন্টনেও এ ধরনের ব্যাংকিং ব্যবস্থা এগিয়ে রয়েছে বলে দাবি সংশ্লিষ্ট ব্যাংকগুলোর। পাশাপাশি এই ব্যবস্থায় বিনিয়োগকৃত অর্থের প্রায় শতভাগই ফেরত আসে বলেও দাবি তাদের। আর বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গেল কয়েক বছরে দেশের ব্যাংকিং খাতের আমানতে বাড়ছে শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোর অংশগ্রহণ। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের রিপোর্টে। সুদমুক্ত কাঠামোগত আর্থিক সেবা প্রদানের লক্ষ্যে বিশ্বের 70-এর দশকে শুরু হয় ইসলামী ব্যাংকিং বা শরিয়া ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা, যা বর্তমানে মুসলিম প্রধান দেশগুলোর পাশাপাশি জনপ্রিয়তা পেয়েছে অন্যান্য দেশেও। 80-র দশকে বাংলাদেশে ইসলামী ব্যাংকের মাধ্যমে শরিয়া ভিত্তিক ব্যাংকিং কার্যক্রম শুরু হলেও বর্তমানে 24টি ব্যাংক শরিয়া ভিত্তিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে 8টি করছে পূর্ণাঙ্গ শরিয়া ব্যাংকিং। বাংলাদেশের 90% লোকই চায় ইসলামিক ব্যাংকিং করার জন্য। বিশ্বের মধ্যে কোথাও কোনো জায়গায় কোনো ইসলামিক ব্যাংক কিন্তু বন্ধ হয়নি, যে কোনো ব্যাংকরাপ্ট হয়নি, দেউলিয়া হয়নি। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে গেল 5 বছরে দেশে ব্যাংকিং খাতে শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোর অংশগ্রহণ বাড়ছে, যেখানে 2010-এ ব্যাংকিং খাতে মোট আমানতের মধ্যে শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোর ছিল 16.34, যা চলতি বছরের জুনে এসে দাঁড়ায় 20.22%। 2010 সালে মোট আমানত ছিল ব্যাংকিং সেক্টরে 3,72,284 কোটি টাকা, আর এর ভিতরে শরিয়া ভিত্তিক ব্যাংকে ছিল 60,821 কোটি টাকা। আর 2015 সালে এসে মোট আমানত বৃদ্ধি পেয়ে হয়েছে 7,52,545 কোটি টাকা, যার মধ্যে শরিয়া ভিত্তিক ব্যাংক 1,52,187 কোটি টাকা। তবে দেশের অর্থনৈতিক উন্নয়নে শরিয়া ভিত্তিক ব্যাংকের পাশাপাশি প্রচলিত ব্যাংক উভয়ই সমান অবদান রাখছে বলে মত কেন্দ্রীয় ব্যাংকের।
ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড BSCCL ইন্টারনেট ব্যান্ডউইথের দাম কমালেও সাধারণ গ্রাহকরা এর সুফল পাচ্ছেন না। ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ISP-গুলো বলছে BSCCL এর আরোপ করা শর্তের কারণে দাম কমানোর সুবিধা দেয়া যাচ্ছে না গ্রাহকদের। এই অবস্থায় শিগগিরই কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। বিস্তারিত তানিন মেহেদের রিপোর্টে। পূর্ব ঘোষণা অনুযায়ী 1 সেপ্টেম্বর থেকে ইন্টারনেট ব্যান্ডউইথের দাম কমায় বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড BSCCL। সর্বনিম্ন 625 টাকায় ব্যান্ডউইথের দাম নির্ধারণ করে BSCCL। ন্যূনতম 10 Gbps ব্যান্ডউইথ কিনলে এ দাম কার্যকর করার শর্ত জুড়ে দেয় তারা। সাধারণ গ্রাহকদের অভিযোগ, দীর্ঘদিন পর ব্যান্ডউইথের দাম কমালেও এর সুফল পাচ্ছেন না তারা। যে দামটা কমানোর কথা ছিল সরকারি রেট অনুযায়ী, তাহলে আমাদের কিন্তু আরও 40%, মিনিমাম 40% দাম আরও আমাদের কম হতো, আমরা আরও কম খরচে পাইতাম। আইএসপি-কে প্রশ্ন করলে তারা অলওয়েজ যে অ্যান্সারটা দেয় যে আমরা যারা বিগ আইএসপি থেকে নিচ্ছি তারা কমাচ্ছে না। যদিও ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন ISPB'র দাবি, BSCCL এর 10 Gbps শর্তের কারণে গ্রাহক পর্যায়ে দাম কমাতে পারছেন না তারা। সেই প্রাইসটা কিন্তু আইএসপিদের জন্য না, সেই প্রাইসটা আইএইচদের জন্য। আইএইচি কোম্পানিগুলো তাদের কাছ থেকে 10 গিগ ব্যান্ডউইথ নিলেই সেই প্রাইসটা প্রযোজ্য। 2-1টা কোম্পানি ছাড়া কারোই ওই ক্যাপাসিটি নেই। ওই প্রাইসে নিয়ে সে 10% রেভিনিউ শেয়ারিং করবে গভর্নমেন্টের সাথে, 15% ভ্যাট দিবে। এ ধরনের জটিলতা নিরসনে শিগগিরই কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। এই বিষয়টা আসলে আমাদের নিজেদেরও আন্তঃমন্ত্রণালয়ে একটা বৈঠক করে আমরা ঠিক করব। সেবাটা স্বল্প মূল্যে, সাশ্রয়ী মূল্যে যেন পায়। আবার এটাও দেখতে হচ্ছে যে ইনভেস্টররা এখানে ইনভেস্টমেন্ট করেছেন তারা একেবারেই কোনো রকমই লাভ না করে এই সেবাটা পৌঁছে দেবেন, সেটাও প্র্যাকটিক্যাল নয়। বর্তমানে দেশে প্রায় 120 Gbps ব্যান্ডউইথের চাহিদা রয়েছে। এর মধ্যে 30 Gbps সরবরাহ করে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড, আর বাকি 90 Gbps ব্যান্ডউইথ সরবরাহ করে 6টি বেসরকারি কোম্পানি। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। কন্টেইনার ডেলিভারির ক্ষেত্রে এখনও কোরবানির ঈদের ধকল কাটিয়ে উঠতে পারেনি চট্টগ্রাম বন্দর। ডেলিভারির ধীরগতির কারণে সৃষ্টি হয়েছে কন্টেইনার জট। 36,000 ধারণ ক্ষমতার এই বন্দরে বর্তমানে রয়েছে প্রায় 32,000 কন্টেইনার। এতে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে বলে অভিযোগ আমদানি রফতানির সঙ্গে সম্পৃক্ত ব্যবসায়ীদের। এ অবস্থায় কন্টেইনার ডেলিভারি প্রক্রিয়া ত্বরান্বিত করার উপায় খুঁজছে বন্দর কর্তৃপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ঈদের দুদিন ছাড়া বছরের পুরোটা সময় সচল থাকে দেশের প্রধান সামুদ্রিক বন্দর চট্টগ্রাম বন্দর। এই সময় পণ্য ওঠানামার পাশাপাশি স্বাভাবিক থাকে ডেলিভারিও। কিন্তু গত কয়েক মাস ধরে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার জটের সৃষ্টি হয়েছে। বিশেষ করে কোরবানি ঈদের পর থেকে এই সমস্যা প্রকট আকার ধারণ করে। সবশেষ তথ্য অনুযায়ী 36,357 টিউস কন্টেইনার ধারণ ক্ষমতার চট্টগ্রাম বন্দরে রয়েছে 31,795 টিউস কন্টেইনার। জাহাজগুলোর জট হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। আর পোর্টের ভিতরেও কন্টেইনার জট হচ্ছে, মনে করেন খালি কন্টেইনারটা আমরা তড়িৎ গতিতে জাহাজে তুলতে পারছি না। স্বাভাবিক সময়ে প্রতিদিন 2 থেকে 2,500 কন্টেইনার ডেলিভারি হলো ঈদের বন্ধেতা কয়েকশে নেমে আসে। আর এর ফলে কন্টেইনার জট সৃষ্টি হচ্ছে বলে মনে করছেন বন্দর কর্তৃপক্ষ। তবে ব্যবসায়ীরা বলছেন অন্য কথা। ডেলিভারিটা আমাদের 1 সপ্তাহ প্রায় 8 দিন 9 দিনের মতো ডিস্টার্ব হয়েছে এবং এটা খুবই স্লো ছিল। যারা ইম্পোর্টাররা ডেলিভারি যারা ইম্পোর্ট করেছেন তারা নেননি। 2-3 বছর আগের তুলনায় ইম্পোর্ট অনেক বেড়ে গেছে, এক্সপোর্ট অনেক বেড়ে গেছে, যে কারণে কি এইবার জিনিসটাকে সামাল দেওয়া আমাদের জন্য একটু কষ্টকর হচ্ছে। এই অবস্থায় কন্টেইনার জট খোলার উপায় খুঁজতে ব্যবসায়ীদের সাথে বৈঠক করবে বন্দর কর্তৃপক্ষ। কি মেকানিজম করা যায় যে বন্ধের সময় ডেলিভারিটা দেওয়া যায় এবং এই অথবা ওনারা এইভাবে চিন্তা করেই করবেন যে বন্ধের সময় যাতে চট্টগ্রাম বন্দরের উপরে অতিরিক্ত চাপ না পড়ে। বর্তমানে প্রতিদিন বন্দর কর্তৃপক্ষ 6,000-এর বেশি কন্টেইনার হ্যান্ডেলিং করছে। এর মধ্যে আমদানিকৃত কন্টেইনারের পরিমাণ 3,000-এর বেশি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এই মুহূর্তে চট্টগ্রাম বন্দরে আছেন রিপোর্টার কমল দে। সরাসরি যাচ্ছি তার কাছে। কমল। ধন্যবাদ সৌমিত্র। দেশের প্রধানতম সামুদ্রিক বন্দরে চট্টগ্রাম বন্দরে যে কন্টেইনার সৃষ্টি হয়েছিল সেই জট কিন্তু কাটছে না। দিন যত গড়াচ্ছে অর্থাৎ কন্টেইনার জটের পরিমাণটা ততই বাড়ছে। আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বন্দর অর্থাৎ 36,357 টিউস ধারণ ক্ষমতা সম্পন্ন চট্টগ্রাম বন্দরে আজ প্রায় 32,000 কন্টেইনার রয়েছে। এর মধ্যে খালি কন্টেইনারের পরিমাণটাই কিন্তু সবচেয়ে বেশি। আপনি জানেন যে গত রমজান ঈদ, এরপর ঘূর্ণিঝড় কোমেন এবং এর পরবর্তীতে ঈদুল আজহা,
এর ফলে কিন্তু এই কন্টেনার জট সৃষ্টি হয়েছে। আজ আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বন্দরে দেশি বিদেশি মোট 64টি জাহাজ অবস্থান করছে। এর মধ্যে প্রধান চট্টগ্রাম যে প্রধান 14টি জেটি রয়েছে সেই 14টি জেটির মধ্যে কিন্তু জাহাজ অবস্থান রয়েছে। এছাড়া চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে অবস্থানে রয়েছে 44টি জাহাজ। এর মধ্যে 32টি জাহাজকে পণ্য খালাস চলছে পুরোদমে, আর 12টি জাহাজ পণ্য খালাসের অপেক্ষায় রয়েছে। আর চট্টগ্রাম বন্দরে যেসব জাহাজ অবস্থান করছে তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি কন্টেনারবাহী জাহাজ রয়েছে 13টি, কার্গো ভেসেল রয়েছে 17টি, খাদ্যপণ্যবাহী জাহাজ রয়েছে 5টি, এবং আমরা দেখতে পাচ্ছি সারবাহী জাহাজ রয়েছে 6টি। এছাড়া সিমেন্ট ক্লিংকারবাহী জাহাজ রয়েছে 10টি। চিনিবাহী অর্থাৎ যে বিদেশ থেকে আমদানি কিন্তু চিনি নিয়ে এই ধরনের 3টি জাহাজ চট্টগ্রাম বন্দর অবস্থান করছে। লবণ নিয়ে 3টি জাহাজ অবস্থান করছে, আর ওয়েল ট্যাঙ্কার অর্থাৎ জ্বালানি তেল নিয়ে অবস্থান করছে 5টি জাহাজ। এইসব জাহাজের মধ্যে কিন্তু চট্টগ্রাম বন্দর যে প্রধান 14টি জেটি, সেসব জেটিতেও যেমন পুরোদমে পণ্য খালাস চলছে, ঠিক একই অবস্থা বহির্নোঙরে অবস্থানত জাহাজগুলিতে। যেহেতু এখন রাজনৈতিক অবস্থা এবং আবহাওয়া দুটিই মূলত এই চট্টগ্রাম বন্দরের অনুকূলে রয়েছে, আর এর ফলে কিন্তু পুরোদমে এই ব্যবসা যে পণ্য উঠানামা কিংবা ডেলিভারি প্রক্রিয়া তা স্বাভাবিক চলছে। তবে একটি বিষয় বলে রাখি, চট্টগ্রামে কিন্তু যে কোরবানির ঈদের সময় একটি দীর্ঘ বন্ধের সৃষ্টি হয়, এর ফলে যারা যেসব শ্রমিক রয়েছেন সেই শ্রমিকরা দীর্ঘদিনের বা দীর্ঘ সময়ের জন্য বাড়িতে চলে যায়। এর ফলে কিন্তু ডেলিভারি প্রক্রিয়া কিছুটা বিলম্বিত ঘটছে বলে এক্ষেত্রে ব্যবসায়ীরা দাবি করেছেন। আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বন্দরে যে 32,304টি কন্টেনার অবস্থান করছে, এর মধ্যে খালি কন্টেনারের পরিমাণ হচ্ছে 5,930। গতকাল পর্যন্ত চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ 2,222 কন্টেনার তারা বিভিন্নভাবে ডেলিভারি দিয়েছে। এছাড়া চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ গত 24 ঘন্টায় 6,824 কন্টেনার তারা হ্যান্ডেলিং করেছে। এর মধ্যে তারা গ্রহণ করেছে 3,103 কন্টেনার, এবং তারা বিভিন্ন জাহাজে আবার তুলে দিয়েছে 3,721 কন্টেনার তারা বিভিন্ন জাহাজে তুলে দিয়েছে। এছাড়া গতকালকে চট্টগ্রাম বন্দর আমরা দেখতে পাচ্ছি 60টি জাহাজ বন্দরে এসেছে পণ্য নিয়ে, এবং আরও 5টি জাহাজ বন্দরে আসার কথা রয়েছে। তবে আজ জাহাজ যাবে মোট 3টি জাহাজ চট্টগ্রাম বন্দর ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এর মধ্যে যেটা সবচেয়ে বেশি সমস্যা সৃষ্টি করেছে চট্টগ্রাম বন্দরে এবং চট্টগ্রাম বন্দরের বিভিন্ন ইয়ার্ড, জেটি এবং যেসব আইসিটি রয়েছে তার মধ্যে তারা ধারণ ক্ষমতা দেখা যাচ্ছে 36,357, কিন্তু এখন বন্দরে অবস্থান করছে 32,304 টিউস। এর মাঝে আমরা দেখেছি কিন্তু ঈদের সময় 36,000 পেরিয়ে গিয়েছিল। এটা আমাদেরকে জানিয়েছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ যে সদস্য অপারেশন এবং প্ল্যানিং যে রয়েছেন যে জাফর আলম, তিনি আমাদেরকে জানিয়েছিলেন। তবে তারা সেই সমস্যাটা কিছুটা কাটিয়ে এসেছেন, কিন্তু এখন পর্যন্ত 32,000 টিউস কন্টেনার বন্দরে অবস্থান করছে। এর মধ্যে একটি বিষয় বড় রাখা উচিত, 36,000 ধারণ ক্ষমতা হলো এই চট্টগ্রাম বন্দরে, কিন্তু যেহেতু পণ্যগুলো কন্টেনারগুলোকে চলাচল বা কন্টেনার অন্যান্য যে যানবাহন রয়েছে সে চলাচল করার জন্য কিন্তু 30% জায়গা খালি রাখা প্রয়োজন। সেই অনুযায়ী প্রায় 25 বা 26,000 অতিক্রম করলে কিন্তু এটা একটু সমস্যা হিসেবে ধরা হয়। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি প্রায় 32,000, অর্থাৎ 30%-রও খুব কম জায়গা খালি রয়েছে এসব পণ্য অর্থাৎ কন্টেনারগুলোকে তুলে দেওয়া বা আদান প্রদান করা বা অন্য জায়গায় স্থানান্তরের জন্য সমস্যা হচ্ছে কিছুটা। এক্ষেত্রে বন্দর কর্মকর্তারা বলছেন তারা চেষ্টা করছেন ব্যবসায়ীদের সাথে কথা বলে যত দ্রুত সম্ভব সেই ডেলিভারি প্রক্রিয়াটা ত্বরান্বিত করা যায়। বন্দর কর্তৃপক্ষ কর্মকর্তারা আমরা বেশি কথা বলেছিলাম, বন্দর কর্মকর্তারা বলছেন যেহেতু আমদানিকারক কিংবা ব্যবসায়ীরা ঈদের সময় তারা ডেলিভারি প্রক্রিয়া স্বাভাবিক রাখলে ঈদের পরপরই কিছুটা ডেলিভারি কমিয়ে দেয়, আর এর ফলে কিন্তু এই কন্টেনার জট সৃষ্টি হয়। অপরদিকে ব্যবসায়ীরা বলছেন ঈদের সময় তাদের যে ব্যবসায়ীদের যেসব কর্মচারী কর্মকর্তা রয়েছেন তারা মূলত একটি দীর্ঘ সময়ের জন্য ছুটিতে যায়, কারণ চট্টগ্রাম থেকে তারা বিভিন্ন দেশে দূর দূরান্ত যায়, তারা ছুটিটা বেশি কাটায়, আর এই বেশি কাটানোর ফলে কিন্তু এইসব তাদের ডেলিভারি প্রক্রিয়া কিছুটা ধীরগতি হয়, এবং এই ধীরগতি পুরোপুরি প্রভাবটা এসে পড়ে এই বন্দরের মধ্যে, আর এর ফলে কিন্তু এই কন্টেনার জটের একটা আশঙ্কা দেখা দেয়। এছাড়া আরেকটি বিষয় যে ঈদের সময় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে হারিয়ে কিছুটা যানজটের সৃষ্টি হয়েছিল এবং বৃষ্টিও ছিল সেই সময় তুমুল, আর এর ফলে কিন্তু ডেলিভারি প্রক্রিয়া ধীরগতি হয়েছিল বলে ব্যবসায়ীরা দাবি করছেন। ব্যবসায়ীরা বলছেন ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যদি যানজট না থাকে বা তারা যানবাহনগুলো যদি তাড়াতাড়ি নিয়ে যেতে পারে এবং ট্রাক শ্রমিক ট্রাক ড্রাইভারদের যদি যথাসময়ে পাওয়া যায় তাহলে তারা চেষ্টা করে এইসব পণ্য তারা দ্রুত ডেলিভারি করার জন্য। আপনি জানেন চট্টগ্রাম বন্দরের অবস্থান চট্টগ্রামে হলো, কিন্তু যে শিল্প বাণিজ্য বা শিল্প কারখানাগুলো রয়েছে সবগুলির অবস্থান কিন্তু ঢাকা বা ঢাকার আশপাশে এলাকাগুলিতে, সে কারণে কিন্তু এসব পণ্য চট্টগ্রাম বন্দরে নামার পরে আবার তারা ঢাকায় নিয়ে যায় এবং ঢাকায় তারা মাল খালাস করে আবার খালি কন্টেনারগুলো বা কন্টেনার পরিপূর্ণ করে চিটং নিয়ে আসে, এরপরে তারা এসব পণ্য জাহাজে তুলে দেয়। কিন্তু যেহেতু ঈদের পরপরে ট্রাক শ্রমিক ট্রাক ড্রাইভার পাওয়া যায়নি এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলো তেমন কর্মকর্তা কর্মচারীরা
ছিল না, সেই কারণে ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে কিন্তু হয়তোবা কিছুটা ধীরগতি হয়েছে বলে ব্যবসায়ীরা মনে করছেন। তবে তারা আশা করছেন আগামী কয়েকদিনের মধ্যে হয়তো যখন পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়ে আসবে তখন হয়তো তারা আবারও আবার ডেলিভারি প্রক্রিয়া ত্বরান্বিত করবে। এক্ষেত্রে বন্দরের কর্মকর্তা জাফর আলম আমাদেরকে যেটি জানিয়েছেন, তিনি বলছেন তারা সহসায় ব্যবসায়ীদের বৈঠক করবেন, যে বিষয়টি যে ঈদের সময় কত দ্রুতভাবে বা কোন বিকল্প কোন পন্থায় এসব কন্টেনার ডেলিভারি নেওয়া যায় সেই বিষয়ে তারা ব্যবসায়ীদের সাথে আলাপ করবেন। এবং ব্যবসায়ীরা বলছেন তারাও পজিটিভলি তারা বিষয়টি নিচ্ছেন, তারাও চিন্তা করছেন এটি দেশের স্বার্থ, কারণ বন্দর সচল থাকলে পুরো দেশটি সচল থাকবে। কারণ আমদানি রপ্তানি বাণিজ্যের কিন্তু 90 থেকে 98% হয়ে থাকে এই চট্টগ্রাম বন্দর দিয়ে, কারণ বিদেশ থেকে যত পণ্য বাংলাদেশে আসবে তার অধিকাংশই আসবে এই চট্টগ্রাম বন্দরে। এই চট্টগ্রাম বন্দর থেকে এইসব পণ্য খালাস হওয়ার পর চলে যাবে দেশের দূর দূরান্তে। এখন পর্যন্ত এ ছিল চট্টগ্রাম বন্দরের যে কন্টেনার জট বা 32,000 টিউস ধারণ ক্ষমতা সম্পূর্ণ যে এখন রয়েছে এই অবস্থান, তার সর্বশেষ খবর। দর্শক, রিপোর্টার কমল দে বলছিলেন চট্টগ্রাম বন্দর থেকে জানাচ্ছিলেন সেখানে যেই কন্টেনার জট সৃষ্টি হয়েছে সেই অবস্থা তিনি একটি রিপোর্টও করেছেন, আপনারা দেখেছেন এর আগে। সেই অবস্থা অপরিবর্তিত রয়েছে সেটি জানাচ্ছিলেন তিনি, এবং এর পরিপ্রেক্ষিতে বন্দর কর্তৃপক্ষের নানা উদ্যোগের কথাও জানাচ্ছিলেন। নওগাঁয় কাজী মোজাফফর হোসেন নামে জেএমবির এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায় গতকাল রাত 9টার দিকে রানীনগর বাজার এলাকায় অভিযান চালিয়ে মোজাফফর হোসেনকে গ্রেফতার করা হয়। তিনি বাংলা ভাইয়ের অন্যতম সহযোগী ছিলেন বলেও নিশ্চিত করেছে পুলিশ। 2004 সালে নওগাঁ জেলায় হত্যা, নির্যাতন, লুটপাট সহ ব্যাপক তাণ্ডব চালায় মোজাফফর। তার বিরুদ্ধে রানীনগর উপজেলার যুবলীগ নেতা খেজুর হত্যা সহ 4টি মামলা রয়েছে। ওই সময় হত্যা এবং সন্ত্রাস, বাড়িঘর লুটপাট সহ এহেন অন্যায় নাই বাংলা ভাই তথা জেএমবি সদস্যরা করেনি। পরবর্তী সময়ে তাদেরকে পুলিশ, র্যাব সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জেএমবির যারা মাস্টার মাইন্ড ছিল বাংলা ভাই শাহেক আব্দুর রহমানকে বিচারের মুখোমুখি করা হয়। ভোলার সাগরকুলের জনপদ মনপুরার অর্ধলক্ষাধিক মানুষকে আলো দেখাবে উদ্বোধনের অপেক্ষায় থাকা সোলার মিনি গ্রিড বিদ্যুৎ কেন্দ্র। মান্ধাতার আমলের কুপি আর হারিকেনের বদলে সেখানকার ঘরে জ্বলবে বৈদ্যুতিক বাতি। পিছিয়ে পড়া এই জনপদে গড়ে উঠবে শিল্প কারখানা। এতে দীর্ঘদিন ধরে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়ন হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এদিকে 24 ঘন্টা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য চলতি মাসেই এই কেন্দ্রটি চালুর আশা করছে প্ল্যান্ট কর্তৃপক্ষ। নাসির উদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দীর্ঘ সময় ধরে বিদ্যুতের অভাবে অন্ধকারে রয়েছে দ্বীপ জেলা ভোলার মনপুরা উপজেলার উত্তর ও দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের লক্ষাধিক মানুষ। তবে জনগোষ্ঠীকে আলো দেখাতে সাকুচিয়ার বাংলা বাজারে দেশের সর্ববৃহৎ সোলার মিনি গ্রিড বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছে সোলার ইলেকট্রো বাংলাদেশ লিমিটেড। বিশ্বব্যাংক ও ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি ইটকলের সহায়তায় প্রায় 7 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই কেন্দ্রে 177 কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। ব্যাটারি যখন ব্যাকআপ দিতে পারবে না সেক্ষেত্রে অটোমেটিক্যালি সে ওই ডিজেল ইঞ্জিনটাকে সে অন করে দেবে এবং দুইটা সিমুলটেনিয়াসলি হাইব্রিডলি কাজ করবে। যে আমরা এক্সিস্টিং সিস্টেম যেটা চালাচ্ছি বিদ্যুৎ সাশ্রয়ী আমরা সবকিছু ইকুইপমেন্ট লাগাবো, এতে করে কাস্টমাররা এখানকার উপকৃত হবে। এই অবস্থায় সোলার বিদ্যুৎ প্ল্যান্টকে ঘিরে স্বপ্ন দেখছেন এখানকার বাসিন্দারা। বিদ্যুৎ আসলে আমাদের পড়ালেখার সুযোগ সুবিধা হবে। গরমের দিনে আমরা ফ্যান চালাতে পারবো, বাতি চালাতে পারবো। মৎস্যজীবীদের জন্য অনেক উপকার হবে, এখানে একটা বড় মিল হবে। এদিকে পর্যায়ক্রমে সবার কাছে বিদ্যুৎ সুবিধা পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছে প্ল্যান্ট কর্তৃপক্ষ। ট্র্যাডিশনাল ইলেকট্রিসিটি যাওয়ার চান্স নাই বা অনেক বেশি ব্যয়বহুল এই ধরনের জায়গাগুলোতে মিনি গ্রিড মানুষকে কনভেনশনাল গ্রিড ইলেকট্রিসিটি সুবিধা দিতে পারে। এই উপজেলার জন্য যে সমস্ত ক্ষুদ্র শিল্প দরকার সেগুলো এই এলাকায় হবে। সাথে সাথে দেখা যাবে খুব দ্রুত হয়তো 1 বছরের ভিতরে রিমার্কেবল বা এটা কল্পনাতীত উন্নয়ন এখানে ঘটেছে। প্রাথমিকভাবে 655 জন আবাসিক গ্রাহক ও 5টি মাঝারি শিল্প কারখানায় নির্বিচ্ছিন্ন সংযোগ দেওয়া হবে। সময় সংবাদ, ভোলা। শরীয়তপুরে বিশুদ্ধ পানি সরবরাহ ও টয়লেট অব্যবস্থাপনার কারণে ব্যাহত হচ্ছে শিক্ষার সুষ্ঠু পরিবেশ। বিদ্যালয়ে শিক্ষা গ্রহণে এসে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে শিক্ষার্থীদের। দুর্ভোগের শিকার হচ্ছেন শিক্ষকরাও। অস্বাস্থ্যকর টয়লেট ও বিশুদ্ধ পানির সংকটে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন তারা। আর সংকট নিরসনে সরকারি বেসরকারি সহায়তা চেয়েছেন শিক্ষক ও শিক্ষা কর্মকর্তারা। শরীয়তপুর প্রতিনিধি মফিজুর রহমানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
শরীয়তপুরের শত বছরের পুরাতন ঐতিহ্যবাহী বিঝারি উপসী তারাপ্রসন্ন উচ্চ বিদ্যালয় ও নড়িয়া বিহারী লাল উচ্চ বিদ্যালয়টিতে ঘুরে দেখা গেল বিশুদ্ধ খাবার পানি ও টয়লেট সমস্যার কারণে মানবেতর সময় পার করছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। বিদ্যালয় দুটিতে ১.৫ থেকে ২,০০০ করে শিক্ষার্থী থাকলেও এদের জন্য নেই পর্যাপ্ত টয়লেট ব্যবস্থা। রয়েছে মাত্র ৩ থেকে ৪টি টয়লেট, তাও অস্বাস্থ্যকর পরিবেশে। আমরা যদি টয়লেটে যাই তাহলে আমাদের লাইনে দাঁড়াতে হয়, পানি বালতি দিয়ে বাইরে থেকে টেনে নিয়ে আসতে হয়। আমরা যেভাবে বাথরুম ব্যবহার করি তা আমাদের কাছে লজ্জার বিষয়। শিক্ষকদের দাবি, শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে পর্যাপ্ত স্বাস্থ্যসম্মত বাথরুম তৈরি করা প্রয়োজন। একসাথে অ্যাডজাস্ট করে ৪-৫টা বাথরুমের ব্যবস্থা করা যেত, তাহলে সবচেয়ে বেশি ভালো হতো বলে আমি মনে করি। বিদ্যালয়ের টয়লেটগুলোর নাজুক অবস্থার কথা স্বীকার করে শিক্ষা বিভাগের কর্মকর্তা জানিয়েছেন, সমস্যা সমাধানে সরকারি ও বেসরকারি সাহায্যের জন্য আবেদন করা হয়েছে। সরকারের পাশাপাশি যাতে স্থানীয় ধনাঢ্য ব্যক্তি যারা আছেন তারাও এই দিকে নজর দিবেন এবং আমার বিশ্বাস তাহলে কোমলমতি শিক্ষার্থীরা প্রতিষ্ঠানে তাদের লেখাপড়া স্বাচ্ছন্দ্য চালিয়ে যেতে পারবে। শুধু এই দুটি বিদ্যালয় নয়, এই সমস্যা রয়েছে শরীয়তপুর জেলার প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে। সময় সংবাদ, শরীয়তপুর। মানসিক ভারসাম্যহীন ব্যক্তির ওপর অমানবিক নির্যাতন। দীর্ঘ প্রায় ২৩ বছর বিনা দোষে কারাভোগ করতে হয়েছে ফজলু মিয়া নামের এই মানুষটিকে। নিঃসন্তান যে ব্যক্তিটি আদর করে বড় করেছিলেন তিনিও বেঁচে নেই। তাই সম্প্রতি সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পাওয়ার পর তার আশ্রয় হয়েছে তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদে। দিগেন সিংহের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির। পিতামাতার পরিচয়হীন ফজলু মিয়া শিশু অবস্থায় সিলেটের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর সময় তার পরিচয় হয় সহকারী পোস্টমাস্টার নিঃসন্তান সৈয়দ গোলাম মাওলার সাথে। তিনি তাকে দক্ষিণ সুরমার ধরাদুরপুরের নিজের মীর বাড়িতে নিয়ে আসেন। মৌলা মিয়া হচ্ছেন আমার চাচা, ওনার কোনো ছেলে সন্তান আসিল না, ওই হিসাবে ফজলু মিয়া তান পালক পুত্র ছিল। ১৯৯৩ সালে নগরীর কোর্ট পয়েন্ট এলাকা থেকে মানসিক ভারসাম্যহীন ফজলুকে আটক করে কারাগারে পাঠিয়ে দেয় পুলিশ। ২০০২ সালে আদালত খালাসের নির্দেশ দিলেও মুক্ত করতে না আসায় কারাগারই হয় তার ঠিকানা। পরবর্তীতে আমি নিজস্ব লোকজন ওর গ্রামে পাঠাইলাম, পরে দেখা যায় যে সব আত্মীয় স্বজন সবকিছু ঠিক আছে। এরপরে আপনারা আইনিভাবে আগাতে আরম্ভ করলাম। এর ১৩ বছর পর আইনি সহায়তা প্রদানকারী সংস্থা ব্লাস্টের সহায়তায় গত বৃহস্পতিবার সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তির পর তেতলি ইউনিয়ন পরিষদ কার্যালয়ের একটি কক্ষে আশ্রয় হয় ফজলু মিয়ার। স্বাভাবিক সুস্থ জীবনে তাকে ফিরিয়ে আনতে আমার ব্যক্তিগত সর্বাত্মক সহযোগিতা থাকবে। আর ফজলু মিয়ার দীর্ঘ কারাভোগের জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোর অবহেলাকেই দায়ী করলেন এই আইনজীবী। স্থানীয় পুলিশের ভূমিকা, কারাগারের ভূমিকা, আমাদের সকলের এখানে ভুলভ্রান্তি, গাফেলাতি অনেক রয়েছে, যে কারণে তাকে এতটা বছর কারাগারে থাকতে হয়েছে। সিলেট কেন্দ্রীয় কারাগারে উন্মাদ আইনে ১৩ জন সহ প্রায় ৩০ জন বিনা বিচারে ৫ বছরেরও বেশি সময় ধরে বন্দী রয়েছেন। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। লালন শাহর ১২৫তম তিরোধান দিবস উপলক্ষে ৫ দিনব্যাপী উৎসবের তৃতীয় দিনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতরাত ৯:৩০টার দিকে জেলা প্রশাসন এবং লালন একাডেমির উদ্যোগে কুষ্টিয়া রাখরাবাড়ি চত্বরে মূল মঞ্চে এই আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আব্দুল হাকিম সরকার। প্রতি বছরের ন্যায় এবছরও লালন ভক্ত বাউল সাধু গুরু শিষ্যের মিলন মেলায় পরিণত হয়েছে সাইজির তীর্থভূমি। শারদীয় দুর্গাপূজাকে ঘিরে কিশোরগঞ্জের কটিয়াদীতে শেষ মুহূর্তে জমে উঠেছে ঐতিহ্যবাহী ঢাক ঢোলের হাট। প্রায় ৫০০ বছরের পুরনো এই হাট সনাতন ধর্মাবলম্বীদের বাড়তি আনন্দ দিচ্ছে। বাদ্যের তালে তালে মণ্ডপে মণ্ডপে নাচ, গান, আরতি আর দেবী বন্দনা দুর্গাপূজার প্রধান অনুষঙ্গ। কটিয়াদীর বাদ্যযন্ত্রের এই হাট জানান দেয় দেবী দুর্গার আগমন। দেশের নানা প্রান্ত থেকে আসা যন্ত্রীরা নেচে, গেয়ে আর যন্ত্রবাজি আকৃষ্ট করেন ক্রেতাদের। গত ৩ দিন ধরে চলা বিশেষ হাটে ক্রেতাদের পাশাপাশি ভিড় করছেন দর্শনার্থীরাও। দেশের বাইরের খবর। লন্ডনের একটি যাত্রীবাহী বাসে ২ মুসলিম নারীকে উদ্দেশ্য করে সহযাত্রী এক কৃষ্ণাঙ্গ নারীর অশালীন মন্তব্য সমালোচনার ঝড় তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। গত সোমবার লন্ডনের যাত্রীবাহী বাসে ঘটা এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে অনলাইনে। এতে দেখা যায় ২ মুসলিম নারীকে নানা ধরনের মন্তব্য করেন অপর নারী সহযাত্রী। বাসটির অন্য যাত্রীরা এই সময় দর্শকের ভূমিকায় অবতীর্ণ হন। বাসটিতে অনেক শিশু থাকার পর অশালীন গালাগাল দিতে থাকেন ওই কৃষ্ণাঙ্গ নারী।
সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন বিমান হামলায় আল কায়েদার এক জ্যেষ্ঠ নেতা নিহত হয়েছে বলে দাবি করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর। এছাড়া আলেপ্পো শহরের দক্ষিণাঞ্চলে বেশ কিছু এলাকা বিদ্রোহীদের কাছ থেকে পুনর্দখল করা হয়েছে বলে জানিয়েছে সিরীয় সেনাবাহিনী। এদিকে দেশটির হামা প্রদেশে বিমান হামলায় অন্তত 40 আইএস সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে ব্রিটেন ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। অন্যদিকে ইরাকের উত্তরাঞ্চলীয় বেইজি শহরের আশপাশের এলাকা উদ্ধারে বড় ধরনের অভিযান শুরু করেছে ইরাকি বাহিনী। সিরিয়ার সর্ববৃহৎ শহর আলেপ্পোর দক্ষিণাঞ্চলের বেশ কিছু এলাকা থেকে রোববার বিদ্রোহীদের সরিয়ে দেওয়ার দাবি করেছে আসাদ বাহিনী। 1 বছরেরও বেশি সময় ধরে শহরটির অর্ধেক অংশ দখল করে রেখেছে আসাদ বিরোধী বিদ্রোহীরা। গেল শুক্রবার রুশ বিমান হামলার সহায়তায় ইরানি সেনা ও হেজবুল্লাহ যোদ্ধাদের নিয়ে আলেপ্পো ও এর আশপাশের এলাকা পুনর্দখলে ব্যাপক অভিযান শুরু করে সিরীয় সেনাবাহিনী। আলেপ্পো ছাড়াও ইদলিব, হামা ও লাতাকিয়া প্রদেশের বিভিন্ন এলাকায় জঙ্গি বিরোধী অভিযান অব্যাহত রেখেছে সিরীয় বাহিনী। এরই মধ্যে ব্রিটেন ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সিরিয়ার হামা প্রদেশের পূর্বাঞ্চলে ইসলামিক স্টেটের একটি গাড়ি বহরে বিমান হামলায় অন্তত 40 আইএস সদস্য নিহত হয়েছে। কারা এ হামলা চালিয়েছে তা নিশ্চিত করতে না পারলেও রুশ বিমানগুলো এ হামলা চালিয়ে থাকতে পারে বলে ধারণা করছে সংগঠনটি। হামায় বিমান হামলায় যখন সাফল্যের খবর পাওয়া গেছে, তখন উত্তর পশ্চিমাঞ্চলের সীমান্ত এলাকায় মার্কিন জোটের বিমান হামলায় এক জ্যেষ্ঠ আল কায়েদা নেতা নিহত হয়েছে বলে দাবি করেছে পেন্টাগন। সানাফি আল নাসুর নামের ওই জঙ্গি আল কায়েদা সংশ্লিষ্ট খোরাসান গ্রুপের শীর্ষ নেতা। তার বিরুদ্ধে জঙ্গিদের বিপুল পরিমাণ অর্থ প্রদানের অভিযোগ রয়েছে। সিরিয়ার এ পরিস্থিতিতে ইরাকি বাহিনী বলছে, তারা উত্তরাঞ্চলীয় বেজি, রামাদি ও হাউজিয়া শহর উদ্ধারে বড় ধরনের অভিযান শুরু করেছে। এই অভিযানে কয়েকদিনের মধ্যেই সাফল্যের আশা করছেন ইরাকি সেনা কর্মকর্তারা। রঞ্জন শুভ্র, সময় সংবাদ। ভারতের নয়াদিল্লিতে ভয়াবহ আগুনে পুড়ে গেছে প্রায় 400 বস্তিঘর। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে দমকল কর্তৃপক্ষ। সোমবার রাতে আগুন লাগার পরপরই ছুটে যান দমকল কর্মীরা। তাদের সহায়তায় এগিয়ে আসছে স্থানীয় মানুষ। পরে দমকল বাহিনীর 28টি ইউনিটের কয়েক ঘন্টা চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। শুষ্ক মৌসুম হওয়ায় আগুন খুব দ্রুত ছড়িয়ে গেছে বলে জানায় তারা। তবে আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। এ বিষয়ে একটি তদন্ত দল কাজ করে যাচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তুরস্কের আঙ্কারায় কুর্দিপন্থী সমাবেশে বোমা বিস্ফোরণের ঘটনায় 4 সন্দেহভাজনকে আটক করা হয়েছে। এছাড়া আরও 12 জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানায় স্থানীয় গণমাধ্যম। এর মধ্যে কয়েকজন টুইটারে সন্দেহজনক মন্তব্য লিখেছিল বলে অভিযোগ রয়েছে। রোববার 6 জনকে আদালতে হাজির করা হলে বিচারক 4 জনকে আটকের নির্দেশ দেন এবং অন্য 2 জনকে বেকসুর খালাস দেওয়া হয়। 10 অক্টোবর আঙ্কারায় 2 দফা বোমা হামলায় 102 জন নিহত হওয়ার ঘটনাকে দেশটির গোয়েন্দা সংস্থার দুর্বলতা হিসেবে উল্লেখ করেন বিশেষজ্ঞরা। তুরস্কের সাধারণ নির্বাচনের 3 সপ্তাহ আগে এই হামলায় পুরো দেশ জুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে। ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় বীরসেভা শহরের একটি বাস স্টেশনে রোববার সন্ধ্যায় দুর্বৃত্তের গুলিতে এক ইহুদি সেনা নিহত ও 10 জন আহত হয়েছে। পরে পুলিশের গুলিতে হামলাকারী নিহত হয়। হামলাকারী ফিলিস্তিনি নাগরিক বলে ধারণা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বিবিসি জানায়, হঠাৎ এক বন্দুকধারী বাস স্টেশনে প্রবেশ করে সামনে থাকা সেনা সদস্যকে গুলি করে। পরে ওই সেনার সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্র নিয়ে চারদিকে এলোপাতাড়ি গুলি চালালে বেশ কয়েকজন আহত হয়। পরে হামলাকারী পালানোর চেষ্টা করলে গুলি চালায় পুলিশ। ইসরায়েলের দখলকৃত ফিলিস্তিনের পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদে ফিলিস্তিনিদের প্রবেশে কড়াকড়ি আরোপের জেরে চলতি মাসে পাল্টাপাল্টি হামলায় অন্তত 40 জন ফিলিস্তিনি ও 8 ইসরায়েলি প্রাণ হারান। এই সংকট সমাধানে শিগগিরই দুদেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে আলাদাভাবে বৈঠকে বসার কথা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। খেলার খবর, সিরিয়া প্রসঙ্গ। ইন্টার মিলানের সঙ্গে গোলশূন্য ড্র করেছে জুভেন্টাস। ফলে 8 ম্যাচে রোমার সমান 17 পয়েন্ট অর্জন করলেও গোল ব্যবধানে পিছিয়ে তালিকায় 3ই থাকলো ইন্টার মিলান। অন্যদিকে সমান সংখ্যক ম্যাচে 9 পয়েন্ট নিয়ে টেবিলের 14তে লিগের বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাস। টেবিলের শীর্ষে থাকা ফিওরেন্তিনা আগের ম্যাচে নাপোলির কাছে হেরে যাওয়ায় ইন্টার মিলানের সামনে এদিন সুযোগ ছিল জয় তুলে নিয়ে শীর্ষস্থান দখলের। সে লক্ষ্যে সান সিরোতে জুভেন্টাসের বিপক্ষে বল দখলে রেখেই খেলতে থাকে রবার্তো মানচিনির শিষ্যরা। অন্যদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জুভেন্টাসের এ মৌসুমটা কাটছে হতাশায়। তাই এ লিগে মৌসুমের 3য় জয়ের জন্য মুখিয়ে ছিল মোরাতা পগবারাও।
ম্যাচের তৃতীয় মিনিটেই প্রতিপক্ষের গোলরক্ষক হ্যান্দানোভিচের দৃঢ়তায় এগিয়ে যাওয়ার সুযোগ হারায় জুভেন্টাস। গোলের দেখা পেতে মরিয়া দু দলই আগ্রাসী হয়ে খেলতে থাকে। ফলাফল মাত্র 15 মিনিটেই দুদল দেখে 4টি হলুদ কার্ড। ম্যাচের 33 মিনিটে ইন্টার মিলানের ব্রোজোভিকের জোরালো শট ঠেকিয়ে প্রতিপক্ষকে গোলবঞ্চিত করেন জুভেন্টাসের অভিজ্ঞ গোলরক্ষক বুফন। দ্বিতীয়ার্ধেও অ্যাটাক কাউন্টার অ্যাটাক চালাতে থাকে দুদল। তবে ইতালিয়ান ফুটবলের স্বভাবজাত স্টাইল জমাট রক্ষণ ছাপিয়ে গোলের দেখা পায়নি কেউই। শেষ পর্যন্ত ড্রয়ের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় দুদলকে। ফেরদৌস নির্ঝর, সময় সংবাদ। বাংলাদেশ এ দলের দক্ষিণ আফ্রিকা সফর প্রসঙ্গ। আজ আনুষ্ঠানিকভাবে দক্ষিণ আফ্রিকা সফর শুরু করছে বাংলাদেশ এ দল। প্রস্তুতিমূলক 3 ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ার স্থানীয় দল আইরিন ভিলেজার্সের মুখোমুখি হবে তারা। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে দুপুর 2টায়। ভারত সফরের পর আফ্রিকা মিশনে মাঠে নামছে বাংলাদেশ এ দল। আফ্রিকান উইকেটে খেলতে সবসময় কিছুটা বিব্রত বোধ করেন এই উপমহাদেশের ব্যাটসম্যানরা। এই বাংলাদেশ এ দলের ব্যাটসম্যানদের জন্য এই সিরিজ চ্যালেঞ্জের হবে বলেই মনে করেন ক্রিকেটাররা। ম্যাচের আগে উইকেটের কথা বিবেচনায় রেখে ঘাসের উইকেটে অনুশীলন করেছেন শুভাগত সৌম্যরা। বাউন্সি উইকেটে নিজেদের শক্তিমত্তা যাচাই করে নিতেই মাঠে নামছেন তারা। আমরা যে এখানে প্র্যাকটিস করতেছি একটু গ্রাসি উইকেট, তো আমাদের প্র্যাকটিসের জন্য এটা খুবই ভালো হবে আমাদের ব্যাটসম্যানদের জন্য। বিশেষ করে যদি আমরা এইভাবে প্র্যাকটিস করতে পারি তাহলে ম্যাচে আমরা ভালো কিছু করব। আর বলারদের জন্য এটা খুবই ভালো, তারা যদি জায়গা মেনটেন করতে পারে তাদের জন্য খুব ভালো হবে। আসলে আমাদের এটা থেকে আমরা এই ম্যাচটা থেকে অনেক কিছু শেখার আছে, তো চেষ্টা করবো আমরা জিনিসগুলো নেওয়ার জন্য। ভালো উইকেট, ভালো ওয়েদার, সবকিছু মিলে ভালো যাবে। এসএ গেমসের প্রস্তুতির খবর। ভেন্যু অপরিবর্তিত থাকলেও 1 মাস পিছিয়ে ফেব্রুয়ারিতে মাঠে গড়াবে দক্ষিণ এশিয়ার অলিম্পিক খ্যাত এসএ গেমস। অনাকাঙ্ক্ষিতভাবে একটু বেশি সময় পাওয়ায় বেশ খুশি বাংলাদেশের বক্সাররা। কারণ আসরে বাংলাদেশের অন্যতম সফল ইভেন্ট বক্সিংয়ের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট নন কোচ ও বক্সাররা। হাতে সময় কম থাকলেও তাদের অপ্রাপ্তির তালিকায় রয়েছে বিদেশি কোচের অভাব, বিদেশে প্রস্তুতি ক্যাম্প ও অপর্যাপ্ত নিউট্রিশন। ক্ষিপ্রতা, দক্ষতা, কৌশল ও শক্তিমত্তার খেলা বক্সিং। ক্ষিপ্র গতিতে প্রতিপক্ষকে আঘাত করার সাথে রক্ষা করতে হবে নিজেকে। কৌশলের এই বুদ্ধিদীপ্ত খেলায় বাংলাদেশের সাফল্য বেশ ঈর্ষণীয়। সেই 1985 সালে এসএ গেমসে একটি স্বর্ণপদক সহ 6টি পদক ঘরে তুলেছিল বাংলাদেশের বক্সাররা। এরপর দীর্ঘ বিরতি দিয়ে 1993 সালে আবারও সবার উপরে লাল সবুজের পতাকা ওড়ায় এদেশের বক্সাররা। সেই ধারাবাহিকতায় 2010 এসএ গেমসে 2টি স্বর্ণপদক সহ 7টি পদক জেতে লাল সবুজের প্রতিনিধিরা। এমন বর্ণিল ইতিহাসের পরও সোনালী পদকের স্বপ্ন দেখতে কুণ্ঠিত দেশসেরা বক্সাররা। দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেই, আমরা স্বল্প মেয়াদী পরিকল্পনা 2 মাস 3 মাসের মতো ট্রেনিং। এই স্বল্প মেয়াদী ট্রেনিং নিয়ে আমাদের বড় কিছু আশা করা যায় না। ডাইরেক্ট সাউথ এশিয়ান গেমস কম্পিটিশন করবো তার সম্বন্ধে আমার কোনো ধারণা নাই। তার আগে যদি আমি একটা ধারণা পাই তাহলে আমাদের একটা সেভাবে ট্রেনিং আমরা প্রস্তুতি করব। সমাধানের পথটাও জানা আছে বক্সার ও অভিজ্ঞ কোচের। ফেডারেশনকে এবং অলিম্পিককে আমরা অনুরোধ করেছি যে আমাদের টিমটাকে যেন বাইরে মাস 2 ট্রেনিং করা হয়। আমরা আমাদের পারফরমেন্স টেস্ট করে দেবো। এটা করলেও ভালো হয়, যেমন আমরা পার্শ্ববর্তী দেশ থাইল্যান্ড, ভিয়েতনাম, মালয়েশিয়া এদেরকে আমরা ইনভাইট করতে পারি। যদি বাইরের দেশের কোচ আনা হয় দেশি কোচের পাশাপাশি, তাহলে আমরা আমাদের সম্মানটা ধরে রাখতে পারবো। বিদেশের আর্ট, ড্রসিং, ব্যাক পান, শ্যাডো সবকিছু আছে আলাদা অন্যরকম। আমাদের বাইরে নিয়ে যাওয়ার নাই, কিন্তু কক্সবাজার নিয়ে যাবে আমাদেরকে। এ তো গেল কৌশল ও প্রস্তুতির কথা। বিভিন্ন প্রতিবন্ধকতা উপেক্ষা করে যা চলছে গেল 4 মাস, কিন্তু শক্তির এই খেলায় বক্সারদের নিউট্রিশনের অভাব কতটা যৌক্তিক? বাইরের প্লেয়াররা তারা ওই প্রোটিন সাপ্লিমেন্ট বিভিন্ন ধরনের পাওয়ারের জিনিস খায়, কিন্তু আমাদের দেশে সম্ভাবনা নয়। খাবারের বিল পাই আমরা 500, তো এটাতে আমাদের বাইরের কোনো বেশি জাতীয় খাবার যেটা খাইলে আমাদের শরীরে হবে, এটা আমাদের করে না। যদি এটা করতো তাহলে হয়তো অনেক ভালো হতো। 9 জন নারী ও 15 জন পুরুষ বক্সার নিয়ে 4 মাস আগে শুরু হয়েছে এসএ গেমসের প্রস্তুতি ক্যাম্প। শায়লা পারভিন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। ষষ্ঠী পূজার মধ্য দিয়ে 5 দিনের শারদীয় দুর্গোৎসব শুরু। মন্দিরে মন্দিরে ভক্ত পূজারীদের ভিড়।
অপরাধ করে পার পেয়ে যাওয়ার সংস্কৃতির কারণে বাড়ছে ক্ষমতাসীনদের অপরাধ প্রবণতা, অশুভ লক্ষণ হিসেবে দেখছেন সমাজবিজ্ঞানীরা। আইনের শাসন নিয়ে প্রশ্ন। প্রতিদিনই বিভিন্ন দেশ থেকে সমুদ্র সৈকত কক্সবাজারে আসছেন পর্যটকরা, নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা জানালো পুলিশ। ইন্টারনেট ব্যান্ডউইথের দাম কমালেও সুফল পাচ্ছেন না সাধারণ গ্রাহকরা, শর্তই বাধা বলছে সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো। এবং ভোলার মনপুরার মানুষকে আলো দেখাবে সোলার মিনি গ্রিড বিদ্যুৎ কেন্দ্র, গড়ে উঠবে শিল্প কারখানা, জীবনমান উন্নয়নের আশা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক প্রবিও সিরিজের নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য ও সময় সম্পর্কে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন স্ট্যাটাস প্রেসিশন লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।